হ্যালো ভাইয়েরা, আশা করছি ভালোই আছো। কি অবস্থা তোমাদের? ভালো আছো, এটা বুঝতেই পারছি। তো এবার তাহলে চলো আমরা আজকে বাংলা দ্বিতীয় পত্রের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, কিন্তু এটাও খুব সহজ একটা টপিক, কিন্তু যেভাবে হোক আমাদের ছেলেমেয়েরা, আমাদের ছোট্ট ছোট্ট ভাইয়েরা, তারা আসলে ওইভাবে পড়ে না। এই জন্যে এই সহজ টপিক থেকে প্রায় প্রতি বছর কোনো না কোনো ভার্সিটিতে কিন্তু প্রশ্নটা এসে থাকে, এবং আমি একটা জিনিস অ্যানালাইসিস করে দেখছি যে প্রায় প্রত্যেক বছরই এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, রাজশাহী বিশ্ববিদ্যালয় হোক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হোক, বর্তমানে যে জিএসটি, সেখানেও অ্যাডমিশন টেস্টে দেখা যাচ্ছে যে মোটামুটিভাবে এই উপসর্গ থেকে কিন্তু প্রতি বছরই কম বেশি পরীক্ষায় প্রশ্ন আসছে। সো উপসর্গ সত্যি কথা বলতে অনেক সহজ একটা টপিক, এটা তোমরাও জানো। তবে উপসর্গের এমন কিছু জায়গা আছে যে জায়গাটা তোমাদের অবশ্যই পড়তে হবে, জানতে হবে, সেটা আজকের ক্লাসে আমরা এটা নিয়ে ডিসকাস করব। পাশাপাশি উপসর্গ থেকে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছে আমরা সেটা নিয়েও কাজ করব। মূলত অ্যাডভান্স লেভেলের যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়েই কথা বলবো। ওকে, তো চলো তাহলে আমরা আর বেশি কথা না বলি, প্রথমে আমি একটু বলি যে উপসর্গ থেকে পরীক্ষায় কোন ধরনের প্রশ্ন হয়। উপসর্গ থেকে সাধারণত 2 থেকে 3 ধরনের প্রশ্ন হতে দেখা যায়। পরীক্ষায় প্রশ্ন আসে কোনটি কোন উপসর্গ, অর্থাৎ কোনটি কোন উপসর্গ, অর্থাৎ আমরা জানি উপসর্গ হচ্ছে মূলত 3 প্রকার: বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ। তো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। দেখা গেল একটা শব্দ দিয়ে সিম্পলি বলল যে এটা বাংলা উপসর্গ নাকি তৎসম উপসর্গ নাকি বিদেশি উপসর্গ। এখান থেকে সাধারণত প্রায় প্রত্যেক বছরই পরীক্ষায় প্রশ্ন থাকে। আর একটা প্রশ্ন থাকে যেটা তুলনামূলকভাবে একটু কঠিন, অবশ্যই একটু কঠিন বলতে হবে। তোমরা নবম দশম শ্রেণীর ব্যাকরণ বই খুলে দেখবা যে একটা উপসর্গ দিয়ে তৈরি একটা শব্দের অর্থটা কি, যেটাকে বাংলা আমরা বলি অর্থদ্যোতকতা বা অর্থর মানে অর্থটা কি এরকম। তো এইটা তুলনামূলকভাবে একটু কঠিন। কোন অর্থ প্রকাশ করে, মনে করো যে প্রভাত শব্দের প্র উপসর্গটা কোন অর্থ প্রকাশ করে। তো যখন মানে কি বলবো, ভালোভাবে যদি টপিকটা পড়া না হয় তাহলে কিন্তু ভাইয়া এই যে একটা শব্দ কোন অর্থ প্রকাশ করছে, যেমন আমরা জানি প্রযুক্ত ভাত প্রভাত, এখানে কোন উপসর্গ কোন অর্থ প্রকাশ করছে, এটা যদি আমার জানা না থাকে পরীক্ষায় কিন্তু আনসার করা যাবে না। আমি বললাম যে রাম ছাগল, এখানে এই রাম একটা উপসর্গ, এখন এই রামটা কোন অর্থ প্রকাশ করছে এটা যদি আমার জানা না থাকে তাহলে কিন্তু পরীক্ষার হলে আন্দাজে উত্তর করা যাবে না। ওকে, সো এই বিষয়গুলো আমরা মোটামুটি মাথায় রাখবো এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিব। তো চলো তাহলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো একেবারে 2022 এবং 23 শিক্ষাবর্ষে একটা প্রশ্ন এখান থেকে এসেছে, অর্থাৎ উপসর্গ থেকে, এবং প্রশ্নটা ছিল দেখো কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ। তার মানে 4টা শব্দ এখানে আছে, 4টা শব্দের মধ্যে নিশ্চয়ই একটা শব্দ আছে যেটা উপসর্গ যোগে গঠিত, এবং তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এ ধরনের প্রশ্ন আনসার করাটা একটু কঠিন। তবে আমার কেন জানি মনে হয় যে এই প্রশ্নটা যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে এটা তুলনামূলকভাবে বেশ সহজ একটা প্রশ্ন, একটু চোখ কান খোলা রাখলে এটা আনসার করা যায়। কারণ আমরা দেখতে পাচ্ছি এখানে 4টা অপশনের মধ্যে একমাত্র ডি নাম্বার অপশনটাই নি যুক্ত মগ্ন, অর্থাৎ নিমগ্ন, অর্থাৎ নি আমরা জানি যে নি মূলত বাংলা উপসর্গ বা তৎসম উপসর্গ, এই দুইটা উপসর্গেই দেখা যায়। এবং এই 4টা অপশনের দিকে একটু তাকিয়ে দেখো যে নিমগ্ন শব্দটা কিন্তু একমাত্র নি উপসর্গ যোগে গঠিত, বাকির একটাও কিন্তু আসলে কোনো উপসর্গ যোগে গঠিত শব্দ নয়। তো আমার মনে হয় যারা একটু উপসর্গটা পড়ে যাবে তারা জাস্ট দেখে এটা উত্তর করতে পারবে, এটা নিয়ে খুব বেশি চিন্তা করা লাগবে না, এটা 10 সেকেন্ডের মধ্যে উত্তর করা যায় বলে আমার মনে হয়। পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য, যে কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত। দেখো আজকে ক্লাসের একেবারে শুরুতে বলছিলাম যে উপসর্গ যোগে গঠিত শব্দ, ওই যে একটুখানি বলে আসলাম যে কোন অর্থ প্রকাশ করছে, কোন অর্থ প্রকাশ করে। তো এটা যদি ভাইয়া তুমি ভালোভাবে না পড়ো তাহলে কিন্তু আনসার করতে পারবা না। যেমন এই 4টা অপশনের মধ্যে নিশ্চয়ই
আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এখানে প্রতি উপসর্গ যোগে গঠিত হয়েছে প্রত্যেকটা শব্দ। এখন প্রশ্নটা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় কত কঠিন করেছে প্রশ্নটা, যে এর মধ্যে কোন শব্দটা ভিন্নার্থ অর্থাৎ অন্য আরেকটা অর্থ প্রকাশ করছে। তো আমরা মনে রাখবো যে এই চারটা অপশনের মধ্যে প্রতিবিম্ব শব্দটাই হচ্ছে মূলত ভিন্ন একটা অর্থ প্রকাশ করছে। এবং দেখো তোমার যদি ভালোভাবে বইটা পড়া না থাকে তাহলে কিন্তু এই ধরনের প্রশ্ন উত্তর করাটা একটু কমপ্লিকেটেড। এখানে দেখো মিথ্যা বলার কিছু নাই, এটা তোমরা নিজেরাও বুঝতে পারছো যে প্রশ্নটা কিন্তু দেখো উত্তর করতে যে তোমাকে অন্তত একবারের জায়গায় দুইবার, দুইবারের জায়গায় তিনবার ভাবতে হবে। বিষয়টা এমন না যে আমি দেখলাম আর ধুমধাম করে উত্তর করে দিলাম, বুঝতে পেরেছো? আর এটার জন্য কোন অর্থ প্রকাশ করেছে এটা অবশ্যই ভালোভাবে পড়বা। একইভাবে দেখো পরবর্তী প্রশ্নটাও, এই চারটা অপশনের মধ্যে কোন শব্দটি পরবর্তী অর্থ প্রকাশ করেছে। দেখো আমরা বলি প্রদান, অবরোধ, অভিষেক, অনুশীলন, এই শব্দগুলো কি দৈনন্দিন জীবনে চলার পথে আমরা কোনো না কোনো ভাবে কিন্তু ব্যবহার করি, কিন্তু আমরা কিন্তু কখনোই ভাবি না যে এই শব্দটা মূলত কোন অর্থ প্রকাশ করেছে। এটা কিন্তু আমরা কখনোই ভাবি না। কেন ভাবি না? যে আমরা মনে করি যে ওটা আসলে দরকার হচ্ছে না, থাক। কিন্তু যখন ভাই পরীক্ষায় প্রশ্ন আসছে তখন কিন্তু তোমাকে এটা ভালোভাবে জেনে শুনে বুঝে শুনে উত্তরটা করতে হবে। যেমন এই চারটা অপশনের মধ্যে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে ডি নাম্বার অপশনটা অনু উপসর্গ যোগে মূলত গঠিত হয়েছে অনুশীলনী শব্দটা, এবং অনুশীলনী শব্দের এই যে অনু উপসর্গের দেখো বেশ কিছু ব্যবহার কিন্তু এখানে রয়েছে। পশ্চাৎ, পশ্চাৎ মানে মূলত পিছনে, এই যে পশ্চাৎ অর্থ, সাদৃশ্য মানে সিমিলারিটি, এবং পৌনপুন, পৌনপুন মানে কি? পৌনপুন মানে হচ্ছে বারবার। একটু বুঝতে হবে, অনেক সময় আমাদের ছেলেমেয়েরা অর্থ বোঝে না, এই জন্য তারা আনসার করতে পারে না। অনুশীলন মানে কি? অনুশীলন মানে কি? আমরা ইংরেজিতে বলি প্র্যাকটিস। তো প্র্যাকটিস কি? আমরা সবসময় বলি না যে বারবার বারবার প্র্যাকটিস করো? ইংরেজিতে বলি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো যদি তুমি এই পৌনপুন শব্দের অর্থটাও বোঝো তাও কিন্তু ভাইয়া তুমি আনসারটা করে আসতে পারবা। এবং দেখো এই উপসর্গটা পরবর্তী অর্থে অর্থাৎ পৌনপুন অর্থাৎ আবার বা বারবার অর্থে মূলত ব্যবহৃত হয়েছে। দ্যাটস ওয়াই এই প্রশ্নের উত্তর হচ্ছে ডি। বাকিগুলো আসলে পরবর্তী অর্থ বা বারবার অর্থ প্রকাশ করছে না। চলো তাহলে পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় 2017-18 শিক্ষাবর্ষে একটা প্রশ্ন দেখি যে কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ নয়। দেখো একটা জিনিস, এতক্ষণ যে কয়টা প্রশ্ন সলভ করছি সব কিন্তু ঢাকা ইউনিভার্সিটির, সাধারণত আমরা দেখতে পাচ্ছি এই ইউনিটে আসা প্রশ্ন এগুলো বা ক ইউনিটে আসা প্রশ্ন। তো একটা কথা এখান থেকে বলে রাখা প্রয়োজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রায় প্রতি বছরই ক ইউনিট হোক খ ইউনিট হোক এই উপসর্গ থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। সুতরাং তোমাদের কিন্তু সেভাবে গুরুত্ব দেওয়া উচিত। এ পর্যন্ত যে কয়টা প্রশ্ন সলভ করলাম সবই ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরের প্রশ্ন। তো তুমি ধরে নাও তোমার সময় পরীক্ষায় প্রশ্ন আসলেও আসতে পারে, সেইভাবে নিজেকে প্রস্তুত করো। কোন উক্তি উপসর্গ যোগে গঠিত শব্দ নয়? খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, মাথায় রাখতে হবে। পরীক্ষার হলে মাথায় এত বেশি গরম থাকে, এখানে যে নয় শব্দটা রয়েছে ওই দিকে কিন্তু অনেক সময় চোখ যাবে না। তো এই জন্য আমি বারবার বলে দিচ্ছি যেন চোখটা যায়, এটা মাথায় যেন থাকে। অর্থাৎ আমরা মনে রাখবো এখানে যে শব্দগুলো আছে এর মধ্যে এই হরতাল শব্দটাই হচ্ছে মূলত উপসর্গ যোগে গঠিত শব্দ নয়, আর সবগুলো হচ্ছে উপসর্গ যোগে গঠিত শব্দ। পাশাপাশি আমরা এটাও মনে রাখবো হরতাল শব্দের এই হর উপসর্গটা মূলত হচ্ছে উর্দু হিন্দি উপসর্গ, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি এটা একটা বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ, এটাও মাথায় রাখতে হবে। এবং হর অর্থ কি প্রকাশ করে? প্রত্যেক অর্থে, হর রোজ, হর কিসিম, হর হামেশ, হরদম, এই প্রত্যেকটা শব্দের এই যে হর, এই হর হচ্ছে মূলত উর্দু বা হিন্দি যে কোনো একটা। পরীক্ষায় কিন্তু এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হতে পারে, এটাকে কেটে দিতে পারে, হিন্দিটা না দিয়ে দিতে পারে উর্দু, উর্দু না দিয়ে হিন্দি দিতে পারে, বা এইটা কিছু না দিয়ে বিদেশিও দিতে পারে। সো দেখো ভাইরা, তোমরা যখন পড়বা একটু বুঝে শুনে পড়তে হবে। অ্যাজ ইউজুয়াল পড়ে গেলাম, পরীক্ষার হলে কিন্তু উত্তর করা যাবে না, একটু বোঝার চেষ্টা করো। প্রশ্নটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে এই ধরনের প্রশ্ন, তার মানে তোমার কিন্তু একটু বুঝতে হবে যে প্রশ্নের স্ট্যান্ডার্ডটা কেমন। পরবর্তী প্রশ্ন, কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত শব্দ? একই প্রশ্ন, এবং আমাদের মনে রাখতে হবে দর দালান শব্দের এই যে দর, এটা হচ্ছে মূলত উপসর্গ
যোগে গঠিত শব্দ, বাকিগুলো একটা উপসর্গ যোগে গঠিত শব্দ নয়। ঠিক আছে, কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম, এগুলো হচ্ছে মূলত ফার্সি উপসর্গ। এই যে দেখো এখানে লেখা আছে এই ফার্সি উপসর্গ যোগে গঠিত শব্দ, এবং ফার্সি উপসর্গ সাধারণত 10টি, যেটা আমি একটু আগে বলছিলাম, কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম, এগুলো কিন্তু মনে রাখতে হবে। আমি যখন তোমাদের মতো অ্যাডমিশনের সময় ছিলাম এগুলো পড়েছিলাম এবং এখনো পর্যন্ত কিন্তু আমার মনে আছে, এবং পরবর্তীতে দেখছি যখন বিসিএস পরীক্ষা দিতে গিয়েছি বা অন্যান্য কোনো পরীক্ষা দিতে গিয়েছি, ওই অ্যাডমিশনের পড়াটাই আমার পরে কিন্তু কাজে লেগেছে। কেননা জিনিসটা তো একই, এই প্রশ্নটা বিসিএস পরীক্ষা আসতে পারে বা পরবর্তীতে যে কোনো পরীক্ষা আসতে পারে, কারণ উপসর্গ তো আর তুমি চেঞ্জ করতে পারবে না। ফার্সি উপসর্গ তো আর এক লাফে সেটা তো আর হিন্দি বা উর্দু উপসর্গ হয়ে যাবে না, তাই না? সুতরাং একটু মনোযোগ দিয়ে এগুলো খেয়াল রাখতে হবে। কোন শব্দটি উপসর্গ যোগে গঠিত শব্দ? দেখো উপসর্গ যোগে গঠিত শব্দ হচ্ছে অবরেণ্য, স্পষ্ট বোঝা যায়, বাকি যে শব্দগুলো রয়েছে এর মধ্যে একটাও কিন্তু উপসর্গের কিছুই নেই। সো স্পষ্ট বোঝা যাচ্ছে অ যেহেতু মূলত প্রথমে গঠিত হয়েছে এবং অযুক্ত বরেণ্য, অবরেণ্য শব্দটা দিয়ে মূলত হচ্ছে শব্দটি গঠিত হয়েছে। সমভিব্যাহার শব্দটি মোট কয়টি উপসর্গ রয়েছে? দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2012-13 শিক্ষাবর্ষে এসেছিল, প্রশ্নটা কিন্তু বেশ কঠিন একটা প্রশ্ন। তুমি যাই বলো না কেন, এ ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে তোমাকে কিন্তু অনেক 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 চিন্তা ভাবনা করে উত্তর করতে হবে। তুমি আন্দাজে একটা উত্তর করে আসবে তাহলে কিন্তু হবে না, জাস্ট মাথায় রাখতে হবে। সো সমবিব্যাহার শব্দটি মোট কয়টি উপসর্গ রয়েছে? আমরা মনে রাখবো সম যুক্ত অভি যুক্ত বি যুক্ত হা, তারপরে হার, এটা হারও রয়েছে, কিন্তু হার কিন্তু কোনো উপসর্গ নয়। হার যেহেতু কোনো উপসর্গ নয় সেহেতু এখানে 1 2 3 4 মোট 4টা উপসর্গ রয়েছে। সম, অভি, বি এবং আ 4টা উপসর্গ রয়েছে। এটা এক একটা বইয়ে দেখবে এক এক ধরনের উত্তর দেওয়া থাকে, এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নয়। আমরা বলছি 4টা, তার মানে এটা 4টা, এটা মাথায় রাখো। তো পরীক্ষায় হয়তো ভাই এই শব্দটা পরীক্ষায় তোমার আসবে না, কিন্তু পরীক্ষায় সিম্পলি অন্য যে কোনো একটা শব্দ পরীক্ষা আসতে পারে এবং তোমাকে বলতে পারে এই শব্দের মধ্যে কয়টি উপসর্গ রয়েছে, এটা কাইন্ডলি উত্তর করো। পরীক্ষা তো আর এমন ভদ্রভাবে বলবে না কাইন্ডলি উত্তর করো, জাস্ট তোমাকে এটা জানতে হবে যে এটার মধ্যে কয়টা আছে। উপসর্গযুক্ত শব্দ কোনটি? আমরা মনে রাখবো উপসর্গযুক্ত গঠিত শব্দ হচ্ছে বিজ্ঞান, আর বাকিগুলো হচ্ছে মূলত উপসর্গযুক্ত গঠিত শব্দ নয়। ঠিক আছে, উপসর্গযুক্ত গঠিত শব্দ মূলত বিজ্ঞান, বাকিগুলো একটাও উপসর্গযুক্ত গঠিত শব্দ নয়। পরবর্তী প্রশ্ন, তৎসম উপসর্গ কোনটি? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্নটা এসেছে, এবং দেখো যেটা আমি বলছিলাম তোমাদেরকে, আমি আরেকবার বলছি, তৎসম উপসর্গ হচ্ছে 20টি, এবং এই যে তৎসম উপসর্গ 20টি, প্র, পরা, অপসমনী, অনু, অবনীর, দূর, বি, অধি, সু, উৎপরি, প্রতি, অপি, উপ, আ, এই 20টা মুখস্থ করে রাখবা। বা বাংলা উপসর্গ, বাংলা উপসর্গ কয়টা? 21টি। এই দুইটার যে কোনো একটা সুন্দর করে পড়ে রাখবা, পরীক্ষার হলে যেয়ে দেখবা যে কোনো একটা জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে, পরীক্ষায় প্রশ্ন আসলো নিচের কোনটা তৎসম উপসর্গ, তুমি খুব সুন্দরভাবে আনসার করতে পারবা। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের কোনটি বাংলা উপসর্গ নয়, সরি, পরীক্ষায় আমার যদি জানা থাকে যে তৎসম উপসর্গ 20টা, এটা যদি আমার জানা থাকে তাহলে আমি খুব সহজে অ্যান্সার করে আসবো যে এইটা এটা এটা তৎসম উপসর্গ। আর যদি পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি তৎসম উপসর্গ নয়, তাহলে আমি আরো ভালোভাবে অ্যান্সার করতে পারবো, কেননা তৎসম উপসর্গ বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটা হয় বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ, যা হয় একটা কিছু না কিছু হবে। সো জাস্ট আমি সবসময় বলি যে এই দুইটা উপসর্গের মধ্যে যে কোনো একটাই একটু কষ্ট করে হলেও মুখস্থ করে রাখার চেষ্টা করবো, দেখবো যে পরীক্ষার হলে তোমার কপাল ভালো হলে এখান থেকে একটা প্রশ্ন পেয়ে যেতে পারো। ওকে, চলো আমরা পরবর্তী প্রশ্নের কাছে চলে যাই। নিম কোন শ্রেণী উপসর্গ? আমরা মনে রাখবো ফার্সি উপসর্গ হচ্ছে মূলত 10টা, সেই 10টা হচ্ছে এই যে কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। ঠিক আছে, তো আমরা বুঝতে পারছি নিম হচ্ছে মূলত কোন শ্রেণী উপসর্গ, এটা হচ্ছে মূলত বিদেশি উপসর্গ। কোনটি বাংলা উপসর্গ নয়? তাহলে বাংলা উপসর্গ নয় এটা কোনটি, এটা জানার জন্য আমাকে কি করতে হবে? আগে বাংলা উপসর্গগুলো জানতে হবে। ইভেন একটু আগে বলে আসছিলাম, আমার যদি তৎসম উপসর্গগুলোও যদি জানা থাকে তাও সেটা দিয়েও কিন্তু আমি আনসার করে আসতে পারবো।
এই যে সম হচ্ছে মূলত, এটা হচ্ছে মূলত তৎসম উপসর্গ। তাহলে ওই যে বলছিলাম আমার তৎসম উপসর্গ 20টা মুখস্থ আছে, তাহলে এটা দেখার সাথে সাথে আমি সুন্দর করে বলে দিতে পারবো যে এখানে সম হচ্ছে এটা তৎসম উপসর্গ। তাহলে বাংলা উপসর্গ 9 কোনটি? ডি নাম্বার, কেননা যেহেতু ওইটা তৎসম উপসর্গ তাহলে ওইটা বাদ দিয়ে আর বাকি যেগুলো আছে আর যাই হোক এগুলো তৎসম উপসর্গ নয়, যেহেতু সেটা বাংলা উপসর্গ হতে পারে। তো এই হচ্ছে মূলত বিষয়, অর্থাৎ খাঁটি বাংলা উপসর্গ 21টি এবং সেই 21টা আমরা মনে রাখার চেষ্টা করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2022-23 শিক্ষাবর্ষে প্রশ্নটা এসেছে যে সুধী শব্দের সু অংশের নাম কি? আমরা মনে রাখবো এই সুটা হচ্ছে মূলত উপসর্গ, ঠিক আছে? কেননা আমরা জানি যে সু হচ্ছে নিজেই একটা উপসর্গ। একটা কথা ক্লাসের শুরুতেই বলছিলাম যে প্রভাত শব্দটির মধ্যে প্র কি? প্র হচ্ছে একটা উপসর্গ। আমরা জানি যে প্রভাত শব্দটা গঠিত হয়েছে প্রযুক্ত ভাত ইকুয়াল টু প্রভাত, ঠিক আছে? ঠিক আছে, সো এই প্রটা হচ্ছে মূলত একটা উপসর্গ। ক্লিয়ার? থ্যাংক ইউ। খাস জমি শব্দে খাস কোন ভাষা উপসর্গ? আমরা মনে রাখবো যে খাস, আমলা, গড়, খয়ের ইত্যাদি হচ্ছে সব আরবি উপসর্গ। এটা একটু মাথায় রাখতে হবে। খাস, আমলা, গড়, খয়ের সব হচ্ছে আরবি উপসর্গ। এবং পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যেটা কোন উপসর্গ, আরবির জায়গায় দেখা গেল এখানে দিয়ে দিল বিদেশি উপসর্গ, হতেই পারে পরীক্ষায় প্রশ্ন। সেটা মাথায় রাখবো এবং সেই অনুযায়ী আনসার করার চেষ্টা করব। অধ্যক্ষ মহোদয় তার দরখাস্ত গ্রহণ করেননি, এ বাক্যে দরখাস্ত শব্দটি কি? আমরা মনে রাখবো দরখাস্ত শব্দটি হচ্ছে মূলত ফার্সি উপসর্গ দর যুক্ত খাস্ত, বা যাই হোক দর উপসর্গ যোগে গঠিত একটা শব্দ এটা, দ্যাটস এটা হচ্ছে উপসর্গযুক্ত গঠিত শব্দ। নিচের কোন শব্দে আম উপসর্গটি সাধারণ অর্থে ব্যবহৃত হয়েছে? এটা গুচ্ছতে এসেছে। আমরা মনে রাখবো এই প্রশ্নের উত্তর হচ্ছে ডি, অর্থাৎ আম জনতা। আম জনতা মানে হচ্ছে সাধারণ জনতা, এবং একইভাবে আম দরবার, আম মোক্তার, আম জনতা এটাও আমরা মনে রাখবো, অর্থাৎ সাধারণ জনতাকেই আমরা মূলত বলি আম জনতা। অনেক সময় মানুষ বলে না ফাজলামো করে যে আম পাবলিক, অর্থাৎ আম জনতা। আম জনতার এই আমটা হচ্ছে মূলত সাধারণ অর্থ প্রকাশ করে। খাঁটি বাংলা উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি? আমরা মনে রাখবো খাঁটি বাংলা উপসর্গ যোগে গঠিত শব্দ হচ্ছে পরিশেষ। আমি বারবার বলছি যে কোনো একটা উপসর্গ তুমি মুখস্থ করে রাখবা, যে কোনো একটা। আমি স্টুডেন্ট লাইফে সেই বলেছিলাম যে ক্লাস 9-এ থাকতে তৎসম উপসর্গগুলো মুখস্থ করে রেখেছিলাম। সো যেহেতু তৎসম উপসর্গগুলো আমার মুখস্থ আছে, তো পরীক্ষা যদি আসে নিচের কোনটি তৎসম, একবারে অ্যান্সার করে ফেলতে পারি এইটা তৎসম। আর পরীক্ষা যদি প্রশ্ন আসে নিচের কোনটি তৎসম নয় খাঁটি বাংলা, তো তৎসম বাদ দিয়ে বাকি যেটা থাকে সেটাই খাঁটি বাংলা হয়ে যায়। আর এর বাইরে থাকে কি বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ যা হাতে গোনা 10-15টা, এটা এমনি দেখলেই পারা যায় আর কি। অভিনিবেশ শব্দে কয়টি উপসর্গ আছে? খুবই সহজ একটা বিষয়, আমরা মনে রাখবো যে অভিনিবেশ শব্দে 2টা উপসর্গ রয়েছে, অভি যুক্ত নি যুক্ত বেশ। তো এই বেশটা এটা মূলত উপসর্গ নয়, আমরা বলবো যে অভি এবং নি এটাই হচ্ছে 2টা উপসর্গ যোগে গঠিত শব্দ, ঠিক আছে? এবং অভিনিবেশ শব্দের অর্থ হচ্ছে মূলত মনোনিবেশ করা, ঠিক আছে? সেটা প্রনিধান হোক, একাগ্রতা হোক, যাই হোক শব্দগুলো একটু কঠিন লাগে প্রনিধান, জাস্ট মনোনিবেশ শব্দটাই আমাদের কাছে সহজ লাগে, আমরা এটাই মনে রাখবো। তাহলে দেখো ভাইয়া এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতে পারে যে এই শব্দে কয়টি উপসর্গ ব্যবহৃত হয়েছে, এবং এটা কিন্তু মাথায় রাখতে হবে। রাম বোকা শব্দটিতে রাম কি অর্থ প্রকাশ বা কি অর্থ ব্যবহৃত হয়েছে? রাম বোকা না হয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে রাম ছাগল। একবার পরীক্ষায় প্রশ্ন আসছে কোনো একটা ইউনিভার্সিটিতে, রাম ছাগল শব্দে রাম কোন অর্থ প্রকাশ করে? আমরা মনে রাখবো যে রাম মানেই হচ্ছে সবসময় বড়, রাম ছাগল মানে দেখবা যে ওটা গতানুগতিক আমাদের দেশীয় প্রজাতির ছাগলের থেকে একটু বড় হয়। তো এটা কমন সেন্সে পারা যায়, যেটা একটু বড় প্রজাতির ছাগল সেটাই রাম ছাগল। রাম বোকা মানে কি বড় ধরনের গর্ধব আর কি। সো দেখো ওই যে ক্লাসের শুরুতে বলেছিলাম কোনটি কোন অর্থ প্রকাশ করে, এই অর্থটা তোমরা অনেক কষ্ট করে মুখস্থ করো। আমি বলবো যে ভাইয়া কষ্ট করে মুখস্থ করার দরকারই নাই, জাস্ট একটু বুঝে বুঝে পড়বা যে রাম ছাগলের রাম কেন বড় অর্থ প্রকাশ করছে, কারণ আসলে তো রাম ছাগল বড়ই হয় একটু, এইরকম একটু বুঝে বুঝে পড়লে দেখবে 80% বা 90% ক্ষেত্রে তুমি
আনসারটা কারেক্ট করে আসতে পারবা। এটা মুখস্থ করে আসলে পরীক্ষার হলে উত্তর করে আসাটা একটু কঠিন। আমরা সেই ক্লাস 8-9 থেকে পড়ে আসছি যে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু যে কোনো শব্দের পূর্বে বসে এটা নতুন করে অর্থ তৈরি করতে পারে। এটাকে ব্যাকরণের ভাষায় বলে এটার অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে। অর্থাৎ এটা সুনির্দিষ্ট কোনো অর্থ তৈরি করে না বা এদের সুনির্দিষ্ট অর্থ নেই, কিন্তু যে কোনো শব্দের পূর্বে বসে এটা নতুন করে অর্থ প্রকাশ করতে পারে, অর্থাৎ অর্থের সংযোজন বিয়োজন ঘটাতে পারে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। বরখেলাপ শব্দের বর কোন ধরনের উপসর্গ আমরা মনে রাখবো, এটা হচ্ছে মূলত ফার্সি উপসর্গ। এই প্রশ্নটাও ঢাকা বিশ্ববিদ্যালয় 2016-17 শিক্ষাবর্ষে এসেছে এবং দেখো প্রশ্নটা কিন্তু একটু কঠিন যদি তুমি এটা ভালোভাবে না বোঝো। উপকূলের 29 জন জেলে অতিশয় অত্যাচারিত হয়ে সম্রাটের কাছে প্রতিকার চাইলেন। এই বাক্যে উপসর্গ রয়েছে কয়টি? দেখো পরীক্ষায় যদি এ ধরনের প্রশ্ন আসে তাহলে কিন্তু ভাইয়া একটু চিন্তা ভাবনা করে বুঝে বুঝে, প্রয়োজনে একবারের জায়গায় দুইবার, দুইবারের জায়গায় তিনবার ভাবো যে আসলে ঠিক হচ্ছে কিনা, এবং আমার মনে হয় পারবা। তো আমরা আপাতত এই প্রশ্নের মধ্যে আমরা 6টি উপসর্গ পেয়েছি। উপকূলের উপ, 29-এর উন, অতিশয়ের অতি, প্রতিকারের প্রতি, অত্যাচারের অতি, সম্রাটের সম। এই যে দেখো 1, 2, 3, 4, 5 এবং 6, এই 6টাই হচ্ছে মূলত উপসর্গ এখানে ব্যবহৃত হয়েছে। তো একটু চিন্তা ভাবনা করে আনসার করলে এটা পারা যাবে, এটা আহামরি কঠিন কিছু না। প্রতিকৃতি শব্দটির উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয় আমরা মনে রাখবো এটা সাদৃশ্য। প্রতিকৃতি বলতে কি বোঝায়? মনে করো যে তুমি আমার একটা ছবি আঁকলে, তাহলে এটা তো তুমি আমার প্রতিকৃতি আঁকলে, তাই না? তাহলে আমার সাথে সাদৃশ্য রেখে তুমি আঁকলে না ছবিটা, এটাই হচ্ছে মূলত প্রতিকৃতি। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেখো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে এবং এটা পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন। এই যে এত উপসর্গ রয়েছে, খাঁটি বাংলা উপসর্গ, তৎসম উপসর্গ, বিদেশি উপসর্গ, এর মধ্যে 4টে উপসর্গ রয়েছে আ, সু, বি, নি। এই 4টে উপসর্গ সবসময় মনে রাখবা এটা বাংলা এবং তৎসম উভয় ভাষাতেই দেখা যায়। আর এই কারণে আমরা মনে রাখবো যে এই উপসর্গগুলো মূলত বাংলা এবং তৎসম উভয় ক্ষেত্রে দেখা যায়। বুঝতে পেরেছো? মনে রাখবা। এবং একইভাবে ইতিমধ্যে বারবার বলা হয়েছে বাংলা উপসর্গ 21টি, তৎসম উপসর্গ 20টি। তো খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা মাথায় রাখতে হবে। এই প্রশ্নটা একটু আগে সলভ করে আসলাম, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে খ ইউনিটে 2022-23 শিক্ষাবর্ষে এসেছিল। একেবারে সহজ প্রশ্ন, যে নিচের কোনটির অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে। একটু আগে কিন্তু এটা সলভ করে আসলাম যে উপসর্গ হচ্ছে বাংলা ব্যাকরণের এমন একটা জায়গা যেটার নিজস্ব কোনো অর্থ নেই। প্র শব্দটার অর্থ নেই, উপশব্দটার অর্থ নেই, সম আলাদাভাবে কিন্তু এরা নিজস্ব কোনো অর্থ প্রকাশ করে না। কিন্তু যখন কোনো শব্দের পূর্বে এরা বসে তখন সেই শব্দের অর্থ সুস্পষ্ট রূপে তারা প্রকাশ করতে পারে। সেই জন্য ব্যাকরণের ভাষায় বলা হয় নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং আমরা মনে রাখবো পরীক্ষায় কিন্তু উত্তর করে আসতে হবে খুবই সহজভাবেই। নিচের কোন শব্দে প্র উপসর্গ আধিক্য অর্থের প্রকাশক? দেখছো সেই ক্লাসের শুরুতে বলছি এই যে অর্থের প্রকাশক কোনটা কোন অর্থ প্রকাশ করেছে, এটা যদি ভাইয়া তুমি ভালোভাবে না পড়ে যাও তাহলে কিন্তু অ্যান্সার করে আসতে পারবা না। প্রগাঢ় শব্দের প্র মূলত একটা সংস্কৃত উপসর্গ এবং এটাই প্রগাঢ় শব্দের অর্থাৎ গাঢ় শব্দের পূর্বে প্র বসে এটা আধিক্য অর্থ প্রকাশ করেছে। আধিক্য মানে কি? অতিরিক্ত। আমি বললাম প্রগাঢ় ভালোবাসা, তার মানে কি? অতিরিক্ত ভালোবাসা। এই যে একটা বিষয়, এটা আমরা মনে রাখবো আর কি। বেগতিক শব্দে ব্যবহৃত বে কোন ধরনের উপসর্গ? বেগতিক শব্দে ব্যবহৃত বে হচ্ছে মূলত ফার্সি উপসর্গ। ঠিক আছে, থ্যাংক ইউ। পরবর্তী প্রশ্ন দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে কিন্তু বারবার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় উপসর্গ থেকে প্রশ্ন হয়েছে। কোন শব্দে উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? অর্থাৎ এই 4টা অপশনের মধ্যে সবগুলো আমরা দেখতে পাচ্ছি উপসর্গ রয়েছে এবং এই 4টা অপশনের মধ্যে এমন একটা অপশন আছে যেটার অপশনের উত্তর অবশ্যই ভিন্ন অর্থ।
অর্থাৎ সম্পূর্ণ আলাদা কিছু বোঝাচ্ছে। তো আমরা মনে রাখবো উপকণ্ঠ শব্দের এই উপটা হচ্ছে সম্পূর্ণ ভিন্নার্থে ব্যবহৃত হয়েছে। তো এই যে দেখো, আমি বারবার বলছি ভিন্নার্থ বা অর্থ যাই বলি না কেন, এটা কিন্তু পরীক্ষায় আসলে বুঝে শুনে উত্তর করতে হবে এবং আন্দাজে কিন্তু উত্তর করা যাবে না। একইভাবে বলছে এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা অভাব বুঝিয়েছে। অভাব মানে কি? কোনো কিছুর ঘাটতি। বিবর্ণ, যেমন আমি বললাম আজকে তোমাকে তো বিবর্ণ লাগছে কেন, তার মানে কি তোমাকে আজকে দেখে কেমন জানি একটু লাগছে, মানে সবকিছু মিলে মনটা খারাপ বা কিছু একটা, অর্থাৎ স্বাভাবিকতার চেয়ে তোমাকে আজকে একটু অন্যরকম লাগছে, এটাকে আমরা বলি বিবর্ণ। উপসর্গ যোগে গঠিত কোন শব্দ ক্ষুদ্রার্থে প্রযুক্ত? আমরা মনে রাখবো যে উপসাগর শব্দের উপসর্গটা মূলত ক্ষুদ্রার্থে, অর্থাৎ সাগরের থেকেও যেটা ছোট সেটাই হচ্ছে উপসাগর। ঠিক আছে, একইভাবে বললাম এই যে উপসর্গ যোগে গঠিত শব্দ যে মূলত উপটা হচ্ছে এখানে ক্ষুদ্রার্থে ব্যবহৃত হয়েছে। কোন শব্দদ্বয় বিদেশি উপসর্গ? আমরা মনে রাখবো এখানে চারটা অপশনের মধ্যে দর এবং ফি, এটাই হচ্ছে মূলত বিদেশি উপসর্গ। সাধারণত বলা যায় এটা ফার্সি উপসর্গ। তো দেখো পরীক্ষায় কিন্তু প্রশ্ন বিভিন্নভাবে আসতে পারে। এটা পরীক্ষায় যদি প্রশ্ন আসতো যে এই চারটা অপশনের মধ্যে কোনটা ফার্সি উপসর্গ, তাহলে কিন্তু এটাই হয়ে যেত। এবার প্রশ্নটা ঘুরায় আসছে কি, জাস্ট বিদেশি উপসর্গ। তো ফার্সি কি বিদেশি ভাষা? তাহলে বিদেশি ভাষায় যে উপসর্গ ব্যবহৃত হয় তার মানে সেটাও বিদেশি উপসর্গ, এটা আমাদের মনে রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, উপসর্গ যোগে গঠিত শব্দ কোনটি? উপসর্গ যোগে গঠিত শব্দ হচ্ছে বিবাদ। বাকিগুলো দেখো একটাও উপসর্গ যোগে গঠিত শব্দ নয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় 2020-21 শিক্ষাবর্ষে প্রশ্নটা এসেছে উপসর্গ কোনটি? আমরা মনে রাখবো এখানে চারটা অপশনের মধ্যে একমাত্র এ নাম্বার অপশন, অর্থাৎ অতি একটা উপসর্গ। নিম্নোক্ত কোন বাক্যটি ঠিক নিয়ম প্রকাশ করে? এটা হচ্ছে কমন সেন্সের একটা প্রশ্ন। উপসর্গ বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না, জাস্ট কমন সেন্সের প্রশ্ন, যেটা একটু আগে বলছিলাম উপসর্গের অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে, ওই কথাটাই জাস্ট এখানে ব্যবহার করা হয়েছে। এটা স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। তো দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রশ্নটা এসেছে এবং এটা কিন্তু একটু কমন সেন্সের প্রশ্ন, একটু বুঝে শুনে উত্তর করা সম্ভব। নিম রাজি ফিরোজ শব্দগুলিতে নিম এবং ফি, বারবার বলছি ফার্সি উপসর্গ। এবং একটা কথা তোমাদের বলে রাখি, পরীক্ষার জন্য বিদেশি উপসর্গের মধ্যে ফার্সি উপসর্গটা মোস্ট ইম্পর্টেন্ট বিদেশি উপসর্গগুলোর মধ্যে। আর এদিকে তো বাংলা বা তৎসম উপসর্গ, এটা তো তুমি এমনি পড়ে যাচ্ছ, এটা মনে রাখবে যে ফার্সি উপসর্গটা তুলনামূলকভাবে বেশি গুরুত্বপূর্ণ বিদেশি উপসর্গের মধ্যে। বিজ্ঞান শব্দের বি উপসর্গ কোন অর্থ প্রকাশ করছে? আমরা সবাই জানি বিজ্ঞান শব্দের বি উপসর্গটা মূলত বিশেষ জ্ঞান। বিজ্ঞান মানে কি? বিযুক্ত জ্ঞান। এখানে বিটা হচ্ছে মূলত বিশেষ অর্থে ব্যবহৃত হয়। একইভাবে দেখো বি এই উপসর্গ কিন্তু আরো বেশ কয়েকটা ভাবে ব্যবহৃত হতে হবে। বিপরীত অর্থ প্রকাশ করে এগুলো, অভাব অর্থ প্রকাশ করে এইগুলো। একটা জিনিস লক্ষ্য করে দেখো ভাইয়েরা, এটা কিন্তু তোমার বই থেকে তুলে ধরা হয়েছে। তাহলে তুমি যদি বইটা ভালোভাবে পড়ে যাও তাহলে কিন্তু ভাই তুমি অ্যাডমিশনে খুব ভালোভাবে আনসার করে আসতে পারবে। আর যদি তোমার বই ভালোভাবে না পড়া থাকে, তুমি যতই আইডিয়া করে উত্তর করে আসো না কেন, পরীক্ষায় কিন্তু পারফর্ম করা যাবে না। পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিল যে বিদেহ শব্দের বি কোন অর্থ প্রকাশ করছে? অভাব অর্থ প্রকাশ করছে। পরীক্ষা আসতেই পারে এবং তার জন্য পড়ে যেতে হবে। থ্যাংক ইউ। রাজশাহী ইউনিভার্সিটিতে একেবারে সাম্প্রতিক সময় আসা প্রশ্ন এটা, নাচার শব্দের না কোন ধরনের উপসর্গ? আমরা জানি যে নাচার শব্দের না হচ্ছে মূলত ফার্সি উপসর্গ। প্র উপসর্গটি কি? আমরা সবাই জানি প্র হচ্ছে মূলত তৎসম উপসর্গ। ওই যে বলছিলাম প্র পর অপসমনী, সব হচ্ছে তৎসম বা সংস্কৃত উপসর্গ। পরীক্ষায় তৎসম না এসে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সংস্কৃত, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, অ্যালার্ট থাকতে হবে। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা আমরা সবাই জানি, বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা 21টি আর তৎসম উপসর্গ 20টি। 20টি কয়টা? তৎসম। ক্লিয়ার? থ্যাংক ইউ। বাংলা উপসর্গ কয়টি? এই যে একটু আগে প্রশ্নটা করে আসলাম, একই প্রশ্ন, বাংলা উপসর্গ 21টি। কোন শব্দটি বিদেশি উপসর্গ যোগে গঠিত শব্দ? আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সাব জজ। এখানে এই সাব এটা মূলত হচ্ছে ইংরেজি উপসর্গ। ঠিক আছে,
ফুল, হাফ এগুলো সবই হচ্ছে ইংরেজি উপসর্গ এবং ইংরেজি উপসর্গ যোগে গঠিত শব্দ। বিদেশি উপসর্গ উদাহরণ কোনটি? আমরা জানি বিদেশি উপসর্গ উদাহরণ হচ্ছে হরদম। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? জাস্ট অপশনগুলোর দিকে তাকিয়ে দেখো, এখানে খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে জাস্ট বি নাম্বার, অঘা। একটু আগে আমরা বললাম খাঁটি বাংলা উপসর্গ 21টি এবং 21টার মধ্যে তুমি ভালো করে স্পষ্ট করে দেখবা যেটার মধ্যে কিন্তু অঘা আছে। তো তোমার যদি এটা পড়া না থাকে, জানা না থাকে, তুমি কিন্তু আনসার করতে পারবা না। পরবর্তী প্রশ্ন, হাবাতে শব্দের অন্তর্গত হা কোন শ্রেণী অন্তর্গত? আমরা মনে রাখবো এটা স্পষ্ট, হাবাতে, হা যুক্ত ভাত বা ভাতে, এই হাটা হচ্ছে মূলত উপসর্গ এবং এই উপসর্গ, এই হাবাতে শব্দটা মূলত অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। ভাতের অভাব কে বলা হয় হাভাত। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে হাবাত শব্দ কোন অর্থ প্রকাশ করেছে? আমরা মনে রাখবো অভাব অর্থ প্রকাশ করেছে। একটা প্রশ্ন বিভিন্নভাবে ঘুরে আসতে পারে, তুমি একটা ভাবে পড়ে যাচ্ছ, এটা ভেবো না যে ওই প্রশ্নটা ওইভাবে আসবে, আরেকভাবে আসতে পারে। সেটার জন্য তোমাকে প্রিপেয়ার্ড থাকতে হবে এবং তুমি পারবা। কোনগুলো উপসর্গ? এটা এমনি পারা যায়, প্র, পর, অপ এটাই উপসর্গ আর বাকিগুলো একটা উপসর্গ নয়। উপসর্গ প্রধানত কয় প্রকার? আমরা মনে রাখবো উপসর্গ হচ্ছে প্রধানত 3 প্রকার, যেটা আমরা বলছিলাম ইতোমধ্যে বারবার বলেছি। বাংলা উপসর্গ 21টা, তৎসম উপসর্গ 20টা এবং বিদেশি উপসর্গ বেশ এটা সুনির্দিষ্ট কোনো রূপ দেখা যায় না। তার মধ্যে আমি বলেছি বিদেশির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফার্সি উপসর্গ। বলেছি কিনা? বলেছি, এটা মাথায় রাখতে হবে। কোনটি ফার্সি উপসর্গ? এই যে দেখো, জিএসটি একেবারে রিসেন্ট প্রশ্ন, 2021-22 শিক্ষাবর্ষে আসছে। সি নাম্বার নিম, নিম রাজি, অল্প রাজি, ফার্সি উপসর্গ নিম। বাকিগুলো ফার্সি উপসর্গ নয়। কোনগুলো আরবি উপসর্গজাত শব্দ? আমরা মনে রাখবো আরবি উপসর্গজাত শব্দ হচ্ছে খাসমহল, লাপাত্তা। আমরা এটাও মনে রাখবো যে খাস, দর, এই শব্দগুলো সাধারণত আরবি উপসর্গজাত শব্দ। নিদাক শব্দের নি এটা কোন উপসর্গ বা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের প্রশ্ন এসেছিল। আমরা মনে রাখবো যে নিদাক শব্দের নি উপসর্গটি মূলত হচ্ছে আতিশয্য, অর্থাৎ অতিরিক্ত। যেমন আমি বললাম নিদাগ গরম, অর্থাৎ অতিরিক্ত গরম। এই যে নিদাগ শব্দটা যদিও আমরা বর্তমানে ব্যবহার করি না, কিন্তু একটা সময় ছিল এটা ব্যবহার করা হতো এই শব্দগুলো। তো এই নিদাগ গরম মানে হচ্ছে অতিরিক্ত, অতিরিক্ত শব্দটা ভালো বাংলা হচ্ছে আতিশয্য। সো নি উপসর্গটি মূলত আতিশয্য অর্থে ব্যবহৃত হয়েছে। ফুল প্যান্ট শব্দে ফুল উপসর্গটি ব্যবহৃত কোন অর্থে? স্পষ্ট বোঝা যাচ্ছে পূর্ণ অর্থ। ফুল প্যান্ট, ফুল শার্ট অর্থাৎ পূর্ণ অর্থ বোঝাতে এটা ব্যবহৃত হয়। এই প্রশ্নটা আমরা একাধিকবার অ্যান্সার করেছি, আমরা পারবো এটা। খাঁটি বাংলা উপসর্গ কোনটি? জাস্ট অ্যাজ ইউজুয়াল একই কথা, খাঁটি বাংলা উপসর্গ 21টি এবং 21টা আমরা মনে রাখলে বা মনে থাকলে আমরা স্পষ্টভাবে অ্যান্সার করে আসতে পারবো। আর মনে না থাকলে আন্দাজে উত্তর করতে গেলে ভুল হয়ে যাবে। বিচরণ শব্দে বি উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? আমরা সবাই জানি বিচরণ শব্দের বি উপসর্গটি গতি অর্থে ব্যবহৃত হয়েছে। বিনির্মাণ শব্দে বি উপসর্গটি কি অর্থে প্রযুক্ত হয়েছে? আমরা মনে রাখবো যে এটা মূলত প্রসারণ, বিনির্মাণ করা হয়েছে, অর্থাৎ প্রসারণ মানে কি কোনো কিছু সুন্দর করে গতিশীল, সেটাই মূলত অর্থে ব্যবহৃত হয়েছে। ফার্সি উপসর্গ দিয়ে গঠিত শব্দ কোনটি? বারবার বলছি পরীক্ষার জন্য ফার্সি উপসর্গ অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং দেখো বেতার, এই বেতার শব্দের বেটা হচ্ছে মূলত ফার্সি উপসর্গ। পরবর্তী প্রশ্ন, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, যে রাম বোকা শব্দটিতে রাম কি অর্থে ব্যবহৃত হয়েছে? আজকে এই প্রশ্নটা আমরা বেশ কয়েকবার অ্যান্সার করেছি এবং বলছি রাম ছাগল, রাম বোকা সবই হচ্ছে মূলত বড় অর্থে ব্যবহৃত হয়। তো যাই হোক, আমরা ভাই একেবারে দেখতে দেখতে ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি এবং আজকে একটা জিনিস দেখো, আমি ক্লাসের শুরুতে বলেছিলাম যে উপসর্গ এই টপিকটা কিন্তু অনেক সহজ একটা টপিক, কিন্তু প্রায় প্রত্যেক বছরই কিন্তু এখান থেকে প্রশ্ন এসেছে। এবং একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখেছো যে এখান থেকে কিন্তু প্রায় প্রত্যেক বছর, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রশ্ন আসতে দেখা গেছে, সেটা ক ইউনিট হোক, খ ইউনিট হোক বা যে ইউনিট হোক। সো আমাদের উচিত হবে এই সহজ টপিকটা খুব গুরুত্ব দিয়ে পড়া। এবং ক্লাসে কিন্তু আমি শুরুতেই বলেছি যে উপসর্গ থেকে কিন্তু ঘুরে ফিরে 2-3 ধরনের প্রশ্ন হয়।
এই 2-3টা জায়গা আমরা একটু মনোযোগ দিয়ে সুন্দর করে পড়ে যাব, তাহলে দেখা যাবে আমরা 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে উত্তরটা করে আসতে পারবো। তাহলে আজকে এ পর্যন্তই, অসংখ্য ধন্যবাদ।